ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, মধ্যপ্রাচ্যে ইরানকে ধ্বংস করার পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে বিবেচনা করতে পারে দেশটি। অবশ্য এর আগেও তুরস্কের পক্ষ থেকে এমন দাবি এসেছিল। 2024 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করতে সফল হলে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তুরস্ককে বেছে নেবে ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর যেসব মুসলিম দেশ কট্টর ইহুদিবাদী দেশটিকে স্বীকৃতি দেয় তার মধ্যে অন্যতম তুরস্ক। প্রাথমিক পর্যায়ে তেল আবিব ও আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক থাকলেও তা পাল্টাতে শুরু করে 2000-এর দশকে, যখন দেশটিতে কট্টর ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা বদলে ইসলামপন্থী একে পার্টি ও দলটির নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় আসেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2008 থেকে 9 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন কাস্ট লিডের পর ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজের কঠোর সমালোচনা করে তুরস্ক। এই সম্পর্ক আরও অবনতির দিকে যায় যখন 2010 সালে মানবিক ত্রাণ নিয়ে গাজা অভিমুখী তুর্কি নৌবহর মাভি মারমারাতে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়ে 9 জন তুর্কি নাগরিককে হত্যা করে। এরপর কয়েক দফা তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হলেও তা কূটনৈতিক সফলতার মুখ দেখেনি। সবশেষ 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাড শুরু হওয়ার পর তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক চরম অবনতির দিকে যায়। সে সময় এরদোয়ানের নেতৃত্বে হামাস নেতাদের সহায়তা করার অভিযোগ তোলে ইসরায়েলি রাজনীতিবিদরা। এমনকি তুরস্ক হামাস নেতাদের আশ্রয় ও আর্থিক সহযোগিতা করছে বলে বরাবরই অভিযোগ করে আসছে তেল আবিব। সিরিয়ায় বাশার আল আসাদের পতন হলে আঙ্কারা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলের সঙ্গে তুরস্কের স্বার্থের সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। গত বছরের প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ও নিরাপত্তা কৌশল বিষয়ক নাগেল কমিটির প্রতিবেদনে দেশটিকে তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়। সেখানে বলা হয়, ওসমানীয় সাম্রাজ্যের প্রভাব পুনরুদ্ধারে তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা দেশটির সঙ্গে ইসরায়েলের সংঘাতকে অনিবার্য করে তুলতে পারে। এই অবস্থায় সিরিয়ায় মধ্যাঞ্চলীয় পালমিরা অঞ্চলে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনকে রেড লাইন হিসেবে বিবেচনা করার কথা জানায় ইসরায়েল। পাশাপাশি গাজায় ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে তুরস্কের ও পাকিস্তানের সেনা অন্তর্ভুক্ত করার বিষয়টিকে ভালোভাবে নেয়নি তেল আবিব। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষাও তুরস্কের জন্য প্রবল হুমকি হয়ে উঠেছে। কারণ ইহুদি মিথ অনুযায়ী যে সকল অঞ্চল ঘিরে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তাতে তুরস্কের হাতাই প্রদেশের বেশ কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়। ইরান যুদ্ধকে কেন্দ্র করে সিরিয়া ও দক্ষিণ লেবাননের বড় একটি ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ এই আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে। পাশাপাশি সাইপ্রাসকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের দ্বন্দ্ব দুই দেশের সম্ভাব্য সংঘাতের সম্ভাবনাকে শক্তিশালী করে তোলে। 2025 সালের ডিসেম্বরে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস একটি বিস্তৃত সামরিক কর্মপরিকল্পনা স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় 3 দেশ মিলে প্রায় 2500 সৈন্যের একটি বিশেষ বাহিনী গঠনের আলোচনা করে। এই বাহিনীর মূল কাজ হবে পূর্ব ভূমধ্য সাগরে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা। তুরস্ক মনে করছে এই চুক্তি ভূমধ্য সাগরে আঙ্কারার অধিকারকে খর্ব করবে। পাশাপাশি এই জোটকে সমুদ্রপথে তুরস্ককে চারপাশ থেকে ঘিরে ফেলার অপচেষ্টা হিসেবে দেখছে আঙ্কারা। এছাড়া সাইপ্রাসে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন তুর্কি নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত তুর্কি এডমিরাল এবং ব্লু হোমল্যান্ড মতবাদের জনক জেম গুরদেনিস জানান, তুর্কি ইসরায়েলি সংঘাতের প্রথম পর্ব খুব সম্ভবত সিরিয়ার স্থল ও আকাশ পথে দেখা যাবে। ব্লু হোমল্যান্ড মূলত তুরস্কের চারপাশের এজিয়ান সাগর, পূর্ব ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর জুড়ে তুর্কি স্বার্থ রক্ষার একটি মতবাদ। এমন অবস্থায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানান, ইসরায়েলের জন্য নতুন আঞ্চলিক হুমকি হিসেবে বেড়ে উঠছে তুরস্ক। ইসরায়েলি এই নেতা তুরস্ককে ইরানের মতো একটি আঞ্চলিক অক্ষের অংশ বলেও অভিযুক্ত করেন। তাছাড়া সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের আগে দেয়া এক বক্তব্যে একটি নতুন জোট গঠনের ইঙ্গিত দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা উদীয়মান সুন্নি অক্ষকে দমন করে ইসরায়েলের আঞ্চলিক প্রভাবকে সুসংহত করবে।
ইসরায়েলি রাজনীতিবিদরা তাদের বক্তব্যে সুন্নি অক্ষ বলতে মূলত মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে চিহ্নিত করতে চাইছেন। এই জোটে ভারতের পাশাপাশি গ্রিস ও সাইপ্রাসকেও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেওয়া হয়, যারা ঐতিহাসিকভাবে তুরস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আছে। নাফতালি বেনেট মনে করেন এই সুন্নি অক্ষ তুরস্ক, কাতার এবং মুসলিম ব্রাদারহুডকে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার সঙ্গে যুক্ত করবে। পাশাপাশি এটি সৌদি আরবকে ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতা উস্কে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন বেনেট। এদিকে গত বছরের 12 দিনের যুদ্ধে ঘনিষ্ঠ মার্কিন মিত্রদেশ কাতারে বিমান হামলা চালিয়ে হামাস নেতাদের হত্যা করে ইসরায়েল। দেশটি জানায়, হামাস নেতাদের বিশ্বের যে প্রান্তেই পাওয়া যাবে এভাবেই হত্যা করা হবে। সে সময় এরদোয়ান জানান, দেশটিতে হামাস নেতাদের উপর যদি কোনো গুপ্ত হামলা চালানো হয় তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। এরপর ইসরায়েলের হুমকি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে তুরস্ক। দেশটি মনে করছে, ইসরায়েলের মোকাবেলায় নেটোর মতো সামরিক জোটের সদস্য হওয়াটা কোনো প্রতিরক্ষা ভূমিকা পালন করবে না। এরই মধ্যে নেটো জোট থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের হুমকি এবং ইউরোপের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি তুরস্ককে আরও অরক্ষিত করে তুলছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ওয়াশিংটন ও তেল আবিবের ঐতিহাসিক লাগামহীন সম্পর্ক যে কোনো মুহূর্তে তুরস্কের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। এর কারণ হিসেবে উল্লেখ করা যায়, নেটো সদস্য হওয়ার পরও রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ও সামরিক সহযোগিতা আঙ্কারাকে F-35 প্রকল্প থেকে বহিষ্কারে ভূমিকা পালন করেছে। ফলে বলাই যায়, তেল আবিবের চাপ ওয়াশিংটনকে আঙ্কারার বিরুদ্ধে অবস্থান নিতেও বাধ্য করবে। এসব ঘটনার আলোকে ইরানে মার্কিন আগ্রাসনের পর তুরস্ক মনে করতে শুরু করেছে, আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের পতন হলে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তুরস্ককেই বেছে নেবে ইসরায়েল। এই লক্ষ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় সৌদি আরব, মিশর ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য একটি সামরিক ও কৌশলগত জোট গঠনের বিষয়ে আলোচনা করে আঙ্কারা। তুরস্ক মূলত এই সম্ভাব্য চতুষ্পাক্ষিক জোটকে ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার মোকাবেলায় একটি সামরিক ও রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে মনে করছে। সম্ভাব্য এই জোটের প্রতিটি দেশই নিজ নিজ অবস্থানে বেশ শক্তিশালী ভূমিকায় রয়েছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে, সৌদি আরবের কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের মজুদ আছে, মিশর গুরুত্বপূর্ণ সুয়েজ খাল জলপথের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং তুরস্কের উন্নত প্রতিরক্ষা শিল্প এবং দেশটি ন্যাটো জোটের সদস্য। সব মিলিয়ে দেশগুলো বিশ্ব রাজনৈতিক ও সামরিকভাবে সবচেয়ে প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। যদিও এই 4 দেশ ঐতিহাসিকভাবে কখনোই শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত নয়, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে পারস্পরিক স্বার্থের সম্পর্ক ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এক্ষেত্রে মনে রাখা দরকার, 1980-র দশকে ইসরায়েল পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে ইসলামিক বোমা বলে মন্তব্য করেছিল। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল তেল আবিব। এমনকি তারা পাকিস্তানের কাহুতা পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনাও করে। এ লক্ষ্যে ইসরায়েলি বিমান বাহিনী নেগেভ মরুভূমিতে কাহুতার মকআপ তৈরি করে অনুশীলনও করার খবর জানা যায়।